ওকে, তাহলে আমরা আমাদের ডিসকাশন স্টার্ট করি। প্রথমে আমরা দেখব যে আমরা একটা ডেটা সেট পাওয়ার পরে র ডেটা কীভাবে ক্লিন করব এবং সেটার কি কি প্রসিডিউর আছে, সেই মোটামুটি আমরা সেই প্রসেসগুলো শেখার চেষ্টা করব। আমরা এখানে ডেটা প্রি প্রসেসিং বা ক্লিনিং বলতে মানে কি কি কাজ করে থাকি। ভেরিয়েবল রিনেমিং করতে হতে পারে, ডেটা টাইপ কনভার্সন হতে পারে, এনকোডিং ভ্যালুজ মানে হচ্ছে আমাদের ফর এক্সাম্পল জেন্ডার মেল অ্যান্ড ফিমেল আছে, এটাকে আমাদেরকে কোডিং করতে হতে পারে। তারপরে মার্জিং ডেটা সেটস, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না। কনভার্টিং ইউনিটস, ডিফারেন্ট ইউনিটে থাকতে পারে, আমাদের প্রয়োজন মতো ইউনিট কনভার্সন করতে হতে পারে। তারপরে আমাদের ডেটা সেটে মিসিং ভ্যালু থাকতে পারে, সেটা আমাদেরকে হ্যান্ডেল করতে হতে পারে, এবং আউটলায়ার ডিটেকশন অ্যান্ড রিমুভাল। ওকে, তো আমরা শুরু করছি। পান্ডাসটা ইম্পোর্ট করে আমরা প্রথমে যে ডেটা সেটটা আমরা এখানে দেখব সেটা হেপাটাইটিস মর্টালিটি ডেটা সেট। এটা আমরা এখানে আমি কাস্টম কলাম নেম পাস করেছি। ওকে, এখন আমরা ডেটা এক্সপ্লোরেশনের জন্য আমরা জানি যে এই মেথডগুলো আছে। প্রথমে আমি ডেটার সেটের এখানে দেখলাম যে কয়েকটা রো, ফার্স্ট কয়েকটা রো দেখতে পাচ্ছি। এইখানে একটা জিনিস দেখেন, এই যে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে এইগুলো হচ্ছে আমাদের এরর। ওকে, আমরা যদি শেষের দিকে দেখি যে এই ডেটাতে কোনো এরর আছে কিনা, হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই কলমটার মধ্যে এরর রয়েছে। এরকম আমরা আসলে এভাবে তো করতে পারবো না, আমরা কিভাবে বের করতে হয় এই জিনিসগুলো দেখব। তো এই ডেটা সেটে 155টা রো রয়েছে এবং 20টা কলাম। আমরা যদি দেখতে চাই যে এন্টায়ার ডেটা সেটের ডেটা টাইপ কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম অবজেক্ট, এবং আমরা যদি কলামের দিকে লক্ষ্য করি, ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালবুমিন, এটা কিন্তু অ্যাকচুয়ালি নিউমেরিক একটা ভ্যালু হতে হবে। তারপরে বিলরুবিন, কিন্তু এটা আমাদেরকে দেখাচ্ছে অবজেক্ট, তার মানে আমাদের এটা ঠিক ডেটা টাইপে নাই। এই ডেটা টাইপটা আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। ওকে, এখন আমরা ইনফো মেথডটা দিয়ে আমরা ডেটা সেট সম্পর্কে ধারণা পেতে পারি। 150টা রো আছে এবং কলাম রয়েছে 20টা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিজার আছে 5টা এবং অবজেক্ট আছে 15টা। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ম্যাক্সিমাম কলামই অ্যাকচুয়ালি আমাদের ইনকারেক্ট ডেটা টাইপ এখানে রয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা জানি যে কলাম সিলেকশনে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করতে পারি, এলওসি মেথড দিয়ে সিলেক্ট করতে পারি, মানে লক মেথড দিয়ে। এরপরে আমরা ডট নোটেশন দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো এইখানে দেখেন, আমি বলেছিলাম যে যদি কলামের মধ্যে স্পেস থাকে, যেমন দেখেন লিভার বিগ, এটার মধ্যে কিন্তু স্পেস আছে, এবং কলাম নেমগুলো সবগুলা অ্যাকচুয়ালি ব্লক লেটারে লেখা আছে। তো এইটা আমরা কীভাবে হ্যান্ডেল করব সেটা আমরা এখন একটু দেখব। তো আমি এটা বোঝার সুবিধার্থে আমি এখানে হেড মেথডটা কল করছি, জাস্ট আমাদের সামনে ডেটা সেটটা যেন থাকে। প্রথমে আমরা কলাম, এটা দিয়ে জানি যে আমরা কলামগুলো দেখতে পাবো। এখানে আমরা কলামগুলো দেখতে পাচ্ছি যে কতগুলো কলাম আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা যদি চাই যে কতগুলো কলাম আছে সেটা দেখতে চাই, তাহলে একটু আগে আমরা শেপ মেথড দিয়ে দেখেছি, অথবা আমরা ডিএফ ডট কলামস, এটা সাম ফাংশনের মধ্যে যদি আমরা পাস করি, সরি এটা তো স্ট্রিং, এটা হবে না, আমরা একটু পরে উপরেই দেখে এসেছি শেপ, এই যে 20টা কলাম। ওকে, এরপরে এখানে যে কলাম আমরা অ্যাক্সেস করলাম, আমরা চাইলে কলাম নেমগুলোকে লোয়ার কেস করতে পারি। তো আমরা জানি যে পান্ডাসে স্ট্রিং নিয়ে কাজ করতে হলে str এটা কল করতে হবে, তাহলে ডিএফ কলামস str, এরপরে লোয়ার মেথডটা কল করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি কলামগুলো সব লোয়ার কেজে হয়ে গেছে। আমরা চাইলে এই লোয়ার কেজের পরিবর্তে টাইটেলও করতে পারি, তার মানে হচ্ছে শুধু ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। আবার ক্যাপিটালাইজও সেম কাজ করে, এটাও করতে পারি। ওকে, এখন এই যে কলামগুলোর মধ্যে যেমন লিভার ফার্ম, এই যে স্পেসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এইগুলো যদি আমরা ডট নোটেশন দিয়ে
সিলেক্ট করতে চাই, ফর এক্সাম্পল ডিএফ ডট লিভার ফার্ম, তাহলে এটা আমাদেরকে একটা এরর দেবে, এই যে এরর দেবে ডট মেথড দিয়ে যদি আমরা সিলেক্ট করতে চাই। কিন্তু যদি আমরা এটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করতাম তাহলে আমাদের এটা কি হতো, সিলেক্ট হতো। আচ্ছা, আমি হয়তো এটা ভুল করেছি। ওকে, লিভার ফার্ম কি এরর, এখানে কি তো থাকার কথা, এরর দিচ্ছে কেন? আচ্ছা, এই যে এই প্রবলেমগুলো কলামে আমাদের থাকে, যে স্পেস থাকতে পারে, তারপরে তো এটা সুবিধাজনক একটা হচ্ছে আমরা এই স্পেসগুলোকে আন্ডারস্কোর দ্বারা যদি পূরণ করে দিই তাহলে আমাদের কলাম সিলেকশনের ক্ষেত্রে সুবিধা আছে। তো আমরা এটা কীভাবে করতে পারি, স্ট্রিংয়ের রিপ্লেস মেথডটা ব্যবহার করে আমরা এই স্পেস বা গ্যাপটাকে আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তাহলে ডিএফ ডট কলামস str রিপ্লেস, আমি কি রিপ্লেস করতে চাই, এদের মধ্যে যে স্পেস আছে অর্থাৎ এই যে এমটি স্পেস, এইটাকে আমি রিমুভ করতে চাই আন্ডারস্কোর দিয়ে। এবার যদি আমি রান করি তাহলে দেখেন এই যে এখানে কিন্তু আমি লোয়ার মেথড কল করিনি, সেজন্য আরেকটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমাদের ইন প্লেস চেঞ্জ হয়নি, কারণ এটা ইন প্লেস স্টোর হয়নি, ঠিক আছে? যার ফলে আমাদের এখানে আবার সবগুলাই ব্লক লেটারে দেখাচ্ছে। ওকে, এখানে আমাদের সবগুলাই ব্লক লেটারে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সবগুলো আমাদের এখানে ব্লক লেটারে আছে। এখন আমি যদি চাই যে এগুলা লোয়ার কেস হবে এবং স্পেসগুলা আন্ডারস্কোর দ্বারা পূর্ণ হবে, তাও আমরা করতে পারবো। ডিএফ কলামস str লোয়ার, এইটুকু কাজ হচ্ছে আমার এই কলামগুলোকে লোয়ার কেজে কনভার্ট করবে। এরপরের কাজ হচ্ছে আবার আমাদের str, যেহেতু আমি পরে আরেকটা মেথড ইউজ করব রিপ্লেস, এই জন্য str আবার কল করতে হবে, তারপরে রিপ্লেস, এই আমরা গ্যাপটাকে পূরণ করব আন্ডারস্কোর দ্বারা। এইবার দেখেন আমাদের কলাম নেমগুলো হচ্ছে এখানে আছে লোয়ার কেস অ্যান্ড আন্ডারস্কোর দিয়ে, এই যে নিচে সিলেক্ট, এই যে আন্ডারস্কোর দ্বারা পূরণ হয়ে গেছে যে গ্যাপগুলো ছিল। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে যদি ডিএফ ডট কলামস লিখে সার্চ দিই তাহলে আমরা দেখব যে এটা আসলে কোনো পরিবর্তন, এই যে কোনো পরিবর্তন হয়নি। তো এখন এটা যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে যেটা করতে হবে, এই যে ডিএফ ডট কলামস, এইটার ভেতরে আমাদের এই পরিবর্তনটা নিয়ে আসতে হবে, এই যে এটা। তাহলে আমরা কি করলাম, এটা এই যে এখানে আমরা যে কাজটা করেছি সেটা আমাদের এই কলামসে রিটার্ন করলাম। তার মানে হচ্ছে এই যে পরিবর্তনটা আমরা এখানে হলো সেটা এই কলামের মধ্যে স্টোর হয়ে যাবে। এরপরে যদি আমরা কলামটা আবার কল করি তাহলে দেখব আমাদের পরিবর্তনটা লক্ষণীয়। এবার দেখেন আমাদের এটা কিন্তু পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তো আমরা যদি চাই কলামের কোনো পরিবর্তন করতে হবে তাহলে আমাদেরকে এই মেথডটা ফলো করতে হবে। এইটা হচ্ছে কিভাবে আমরা কলাম হ্যান্ডেল করতে পারি বা কলামের নেমগুলা মানে অ্যানালাইসিসের উপযোগী করে নিতে পারি। এরপরে আমরা ডিএফ ডট কলামস, আমি এখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে একটা কন্ডিশন দিয়েছি, ডিএফ ডট ডেটা টাইপস ইকুয়াল অবজেক্ট, মানে আমি এই কলামগুলোর মধ্যে যেগুলো শুধুমাত্র অবজেক্ট আছে সেগুলো দেখতে চাচ্ছি। তাহলে আমরা এই যে কলামগুলো রিটার্ন হয়েছে এইগুলা অবজেক্ট কলাম। ওকে, আচ্ছা, এখন আমি সাম ডিএফ ডট ডেটা টাইপস ইকুয়াল অবজেক্ট, এই সামের মধ্যে আমি যে এটা পাস করলাম এটা আমাদেরকে দেখাবে যে কতগুলা অবজেক্ট টাইপের ভেরিয়েবল আছে বা কলাম আছে, 15টা। আচ্ছা, অবজেক্টের বিপরীত নিউমেরিক আছে, আমরা যদি সেই নিউমেরিক ভেরিয়েবলগুলো চাই জাস্ট আমি এখানে নট ইকুয়াল লিখব। নট ইকুয়াল দিলে আমার এখানে রিটার্ন করবে যেমন ক্লাস, হ্যাঁ, এজ, সেক্স, এইগুলা হচ্ছে আমার নিউমেরিক মানে অবজেক্টের বিপরীত, ঠিক আছে? এখন আমি যদি দেখি
অবজেক্টের বিপরীত কতগুলো আছে? 5টা। তার মানে হচ্ছে আমার এখানে অবজেক্ট টাইপের যেটা সেটা এখানে পেলাম 15টা রয়েছে, এবং আমি এখানে নিউমেরিক যেটা আছে 5টা রয়েছে। ওকে, এইভাবে আমরা এই কলামের এখানে যে ইয়েগুলো দেখলাম, আমি মানে যতগুলা কাজ করা সম্ভব বা দরকার হতে পারে আমি সবগুলো মোটামুটি এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। এরপরে আসি আমরা কিভাবে কলাম রিনেম করব এবং ভেরিয়েবল রিকোডিং করব। তো আমি এইখানে হাইট ওয়েট ডেটা সেটটা পড়েছি। প্রথমে আমি হেডটা দেখলাম, তারপরে টেইল, এরপরে ডেটা শেপ, ডেটা টাইপ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জেন্ডারটা শুধু অবজেক্ট, বাদ বাকিগুলা ইন্টিজার। আমি ইনফো মেথড দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি 500 এন্ট্রিজ, এরপরে হচ্ছে 4টা কলাম, 3টা ইন্টিজার এবং অবজেক্ট আছে একটা, মানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এখন আমি যদি দেখতে চাই জেন্ডারে কতগুলা ইউনিক ক্যাটাগরি আছে, সেটা আমি ইউনিক মেথড দিয়ে দেখতে পারি। আমি যদি দেখতে চাই এই ডেটা সেটে কতজন মেল এবং ফিমেল রয়েছে, আমরা সেটাও দেখতে পারি। ফিমেল 25 অ্যান্ড 255 এবং 245 জন রয়েছে মেল। আমরা যদি চাই যে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করব, সেটাও আমরা পারি। গতদিন আমরা এগুলো আলোচনা করেছিলাম, তারপরেও আজকে দেখাচ্ছি অল্প একটু। এখানে দেখতে পাচ্ছি 51% ফিমেল আর 49 বা 49% হচ্ছে মেল। এখন আমরা আসি ভেরিয়েবল কীভাবে রিকোডিং করতে হয়। আমরা জানি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলা মানে নাম্বারের উপর ডিপেন্ড করে, তাই তো? আর নাম্বারের উপর যেহেতু মানে করে, আমরা যখন মেশিন লার্নিং কোনো অ্যালগোরিদম নিয়ে বা স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদম নিয়ে মডেল নিয়ে কাজ করব, তখন এই যে দেখেন জেন্ডার এখানে আছে ফিমেল, মেল, এইটা কিন্তু আসলে বুঝবে না, কারণ আমরা যখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে কাজ করব তখন এইটা আমাদেরকে নিউমেরিক হতে হবে, ঠিক আছে, বা নাম্বারে রূপান্তর করতে হবে। তো এইটাকে আমরা বলে থাকি ভেরিয়েবল কোডিং, ঠিক আছে। যেমন জেন্ডারে ফিমেলকে আমরা 0 দ্বারা এবং মেলকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সেই কাজটা আমি এখানে করেছি। ডিএফ, আমি কোন ভেরিয়েবলটা রেকর্ডিং করতে চাই, জেন্ডার রিপ্লেস, এরপরে টু রিপ্লেস, এইটা আমাদের এখানে পাস করতে হবে। টু রিপ্লেস পাস করে আমি এখানে কি করেছি, মেল, এই মেলটা কোথায় আছে, জেন্ডারের মধ্যে, এই মেলের পরিবর্তে 1 বসাইতে চাই। আর এই ফিমেল, এটাও আমাদের জেন্ডারের আন্ডারে আছে, এই ফিমেলের পরিবর্তে আমি 0 বসাইতে চাই, এবং আমি এখানে ইনপ্লেস ইকুয়াল টু বসিয়েছি, মানে এখানে আমি ভেরিয়েবলটা ইনপ্লেস করতে চাই। ওকে, এখন এখানে আমরা এই যে ভ্যালু কাউন্ট দেওয়ার ফলে যেখানে মেল অ্যান্ড ফিমেল দেখেছিলাম, এখন আমরা দেখতে পাবো 1 অ্যান্ড 0। এই যে আচ্ছা, এটা আমাদের ইনপ্লেস পরিবর্তন ভ্যালু আমরা এখানে দিলাম, কিন্তু পরিবর্তন হলো না কেন, এটা আমি দেখি। সরি, আচ্ছা, আমাদের এই ডেটা সেটটা আবার উপর থেকে পড়ে আসতে হবে। আচ্ছা, এইটা আমাদের দেখে আসি উপরে। আচ্ছা, এইখানে একটা ভুল হয়েছে, এখানে ফিমেল অ্যান্ড মেল এটা আছে ক্যাপিটালাইজেশন, কিন্তু আমি এখানে দিয়েছি এই যে, এবার দেখেন 0 মানে হচ্ছে ফিমেল আর 1 মানে মেল, তাহলে আমাদের এখন ভেরিয়েবল রেকর্ডিং হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই যে এটা আসলেই পরিবর্তন হলো কিনা, ডিএফ ডট হেড এটা যদি আমরা দিই, তাহলে আমরা এখানে এই যে এখন আমরা জেন্ডার দেখতে পাচ্ছি 1,
0। তার মানে এখানে আমাদের এই যে আমাদের এই ভ্যালুটা এখন রেকর্ডিং হয়ে গেছে। ওকে, এরপরে আসি আমরা, আমাদের অনেক সময় কলামের নাম পরিবর্তন করতে হতে পারে, যেটাকে আমরা বলবো কলাম রিনেমিং। ঠিক আছে, যেমন এখানে দেখেন ইন্ডেক্স, এইটা ইন্ডেক্স না লিখে যদি লেখা থাকতো বিএমআই ক্যাট বা বিএমআই ক্যাটাগরি, তাহলে আমাদের জন্য বুঝতে আরও সুবিধা হতো। এরকম সিচুয়েশন আমরা পড়ব। তো আমি এখানে ডিএফ ডট রিনেম এই ফাংশনটার মধ্যে আমি কাকে রিনেম করতে চাই, কলামস ইজ ইকুয়াল, রিনেম করতে চাই ইন্ডেক্সকে। ইন্ডেক্স এখানে আমাদের এই কলামের এই যে কলামস ইকুয়াল, এখানে আমরা একটা অ্যাকচুয়ালি ডিকশনারি পাস করব। ঠিক আছে, তো এখানে আমি একটা ডিকশনারি পাস করেছি, যেটার ভ্যালু হবে হচ্ছে আমরা কোন মানে যে কলামের নামটা পরিবর্তন করতে চাই, কি হবে যে কলামটার পরিবর্তন করতে চাই, আর ভ্যালু হবে আমাদের নতুন কলামের নাম। এরপরে ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু। ওকে, এরপরে এখন আমাদের ডিএফ ডট হেড, এখন দেখেন আমাদের এখানে নামটা এসেছে বিএমআই ক্যাট। তো আমরা যদি বিএমআই ক্যাটের এটা ভ্যালু কাউন্টস বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখতে চাই, তাহলে আমরা এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি। এই 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 যে আমরা মোটামুটি এখানে যতটুকু শিখলাম, এইটা হচ্ছে কিভাবে আমরা কলাম রিনেম করতে পারি, ভ্যারিয়েবল রেকর্ড করতে পারি, এবং আমরা এখান থেকে কলাম মানে কলাম নেম যদি উল্টাপাল্টা থাকে, ইরেলেভেন্ট থাকে, সেটা আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি সেটা দেখলাম। এরপরে আসি আমাদের ডেটা টাইপ কীভাবে আমরা চেঞ্জ করব। ডেটা টাইপ চেঞ্জ করার জন্য অ্যাস টাইপ মেথডটা ইউজ করি, আর কোনো সিরিজকে নিউমেরিকে কনভার্ট করার জন্য পিডি ডট টু নিউমেরিক, আর কোনো ডেট মানে আমাদের একটা ডেট টাইম অবজেক্টে পরিণত করতে বা রূপান্তর করতে পিডি ডট টু ডেট টাইম। এটা এই যে এখানে 3টা মেথড আমরা দেখব। তো আমি এখানে যে ডেটা সেটটা পড়েছি কোভিড-19-এর, এইখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা আগে ইনফোটা দেখে আসি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডেথস, এটা আছে ফ্লোটিং পয়েন্ট, কিন্তু ডেথস এটা অ্যাকচুয়ালি মানে কতজন মানুষ মারা গিয়েছেন এটা তো আসলে ডিসক্রিট হওয়ার কথা ছিল, কিন্তু এটা ফ্লোটিং পয়েন্ট আছে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করি আমরা এখানে, লাস্ট আপডেট, এটা হচ্ছে একটা ডেট, কিন্তু এখানে আছে অবজেক্ট হিসাবে। তো আমাদের এই ডেটা টাইপে যে অবজেক্ট হিসাবে আছে, তারপরে যে ডেটস ফ্লোট হিসাবে আছে, এগুলোকে আমাদের কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। যেমন কনফার্মড কেসেস, তো এখানে ফ্লোটিং আছে, আমি এটা যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই, তাহলে আমি ডিএফ কনফার্মড মানে কলাম সিলেক্ট করব, তারপরে অ্যাস টাইপ মানে আমি এখানে অ্যাস টাইপ মেথডের মধ্যে কোন ধরনের ডেটাতে আমি রূপান্তর করতে চাই, অ্যাস টাইপ স্ট্রিং দিয়ে আমার সেই ধরনের ডেটা টাইপের নাম লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইন্টিজার। এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখন এইটার এই ডিএফ এখানেই যদি ডট ডি টাইপ ডট টাইপ এটা দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টিজার, কিন্তু এখানে ছিল কি, ছিল ফ্লোট। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এটা পরিবর্তন হয়ে গেছে। এরপরে যদি আমরা চাই যে কোনো সিরিজকে নিউমেরিক কলামে কনভার্ট করব, তাহলে পিডি ডট টু নিউমেরিক ডিএফ ডট কনফার্মড, আমি এখানে কনফার্ম সিরিজটা পাস করেছি, তাহলে এটা আমাদের নিউমেরিক সিরিজে কনভার্ট হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ডি টাইপটা চেক করতে চাই, মানে ডেটা টাইপ, আমরা এখানে ডেটা টাইপটা দেখতে পাবো, এই যে। ওকে, আচ্ছা, এখন আমরা আসি এই যে ডেট টু ডেট টাইম, তাহলে এটা আমাদের যেটা করবে সেটা হচ্ছে ডেট টাইম অবজেক্টে পরিণত করবে। এই যে এটা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ডেট টাইম, ওকে, এটা আমাদের ডেট টাইম অবজেক্টে মানে রূপান্তর হয়ে গেছে। আমরা যদি এই যে কলামটা, এই কলামটা ডেটা টাইপ চেক করি, তাহলে এই কলামটা ডেটা টাইপ কী ছিল, আমরা আগে দেখে এসেছি যে এটা ছিল অ্যাকচুয়ালি অবজেক্ট, কিন্তু হওয়ার কথা আমাদের এই যে ও মানে অবজেক্ট, কিন্তু হওয়ার কথা ছিল এটা ডেট টাইম। সেটা আমরা এই যে টু ডেট টাইম এই মেথডটা দিয়ে কনভার্ট করে নিলাম। তাহলে আমরা এখান থেকে কিভাবে ভেরিয়েবল টাইপ চেঞ্জ করতে হয় সেটা শিখলাম। পরবর্তীতে আমাদের নেক্সট কাজ হচ্ছে এনএ ভ্যালুজ মানে মিসিং ভ্যালুজ। যখন একটা ডেটা সেট নিয়ে কাজ করব, সেই ডেটা সেটে মানে অনেক ধরনের
এরর থাকতে পারে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মিসিং ভ্যালু। তো আমি এখানে কোভিড-19 এই ডেটা সেটটা ইম্পোর্ট করছি। এখানে ফার্স্টে আমরা অলরেডি দেখেছি ইনফো, আমি আর এটা ডিসকাস করছি না। প্রথমে আমি যদি মানে মিসিং ভ্যালু চেক করতে চাই, তাহলে চেক মিসিং ভ্যালুস ইজ নাল, এইটা যেটা করবে আমাদের বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। এই যে ফলস মানে সেখানে অ্যাকচুয়ালি মিসিং ভ্যালু নাই, আর ট্রু হলে সেটা মিসিং ভ্যালু ছিল। ওকে, গতদিন আমি বলেছিলাম যে পান্ডাস আমরা কিভাবে ডকুমেন্টেশনটা ইউজ করব, ঠিক আছে? পান্ডাসের ডকুমেন্টেশনটা আমরা কিভাবে ইউজ করব গতদিন আমি আলোচনা করেছিলাম। পান্ডাসের এপিআই যে রেফারেন্সটা আছে সেটা আমরা কিভাবে ব্যবহার করব। এই যে এপিআই রেফারেন্স, এখান থেকে আমরা এখানে কি করলাম, যে কাজটা করলাম সেটা একটু দেখি। ইজ নাল এই ফাংশনটার কাজ কি, আমরা এখানে সার্চ দিলেই দেখতে পাবো যে ইজ নাল এটা অ্যাকচুয়ালি কি করে। এই যে দেখতে পাচ্ছি ডেটা ফ্রেম অথবা পান্ডাস যে তো আমরা ডেটা ফ্রেম ইজ নাল এটা দেখি। এটার কাজ হচ্ছে ডিটেক্টিং মিসিং ভ্যালুস, তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে মিসিং ভ্যালু ডিটেক্ট করে। ওকে, রিটার্ন এ বুলিয়ান সেম সাইজড অবজেক্ট ইন্ডিকেটিং ইফ দ্য ভ্যালুস আর এনএ ভ্যালুস সাচ অ্যাজ নান অর যে np.nan এটা আমরা দেখেছিলাম নাম পায়ে। ওকে, তাহলে আমরা নোটবুকে ফেরত আসি। এখন এইভাবে কোন কলামে কতগুলো মিসিং ভ্যালু আছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে এখান থেকে এভাবে বের করাটা কঠিন। জাস্ট আমরা ইজ নাল এরপরে সাম মেথডটা যদি কল করি তাহলে আমাদের এখানে দেখাবে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেট এই কলামে 78100 এত সংখ্যক মিসিং ইনফরমেশান আছে। আমরা চাইলে ইজ না এই মেথডটা ব্যবহার করেও, ইজ না মানে হচ্ছে এনএ মানে যেটা বললাম মিসিং ভ্যালু, সেমভাবে আমরা এখান থেকে চেক করে আসতে পারি যে ইজ না এটার কাজ কি। এই যে দেখতে পাচ্ছি ডিটেক্টিং মিসিং ভ্যালুস, তার মানে রিটার্ন এ বুলিয়ান সেম সাইজড অবজেক্ট, এটা আমরা একটু আগে দেখে আসছি। ওকে, এখন আমরা যদি এটা ইজ না সাম মানে রো ওয়াইজ কতগুলা মিসিং ভ্যালু আছে সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা যে রো ওয়াইজ, যদি আমরা কলাম ওয়াইজ মানে এনি মেথড কীভাবে কাজ করে গতদিন আমরা দেখেছিলাম। জাস্ট এনিটা আমি এখানে কল করেছি। আমরা যদি মানে দেখতে চাই যে অ্যাক্সিস বরাবর, সরি অ্যাক্সিস 1 বরাবর, তাহলে এখানে আমাদের এই যে দেখাচ্ছে যে এগুলো হচ্ছে এই যে NaN, এগুলো হচ্ছে আমাদের মিসিং ভ্যালু। ওকে, এরপরে নট না, এই নট নার কাজটা কি সেটা আমরা দেখি। নট না এটার কাজও অ্যাকচুয়ালি মিসিং ভ্যালু ডিটেক্ট করা, কিন্তু এই যে ডিটেক্ট এক্সিস্টিং এটা হচ্ছে নন মিসিং ভ্যালু, যেটা সেটা হচ্ছে আমাদেরকে ডিটেক্ট করবে। ঠিক আছে, নন মিসিং ভ্যালু যেটা সেটা, যেমন এখানে ট্রু আসছে তার মানে এটা মিসিং না, এটা বোঝাচ্ছে আর কি। ওকে, এই যে রিটার্ন বুলিয়ান সেম অবজেক্ট ইন ভ্যালুস আর নট এনএ মানে মিসিং ভ্যালু নয়, নন মিসিং ভ্যালুস গেট ম্যাপ টু ট্রু। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের নন মিসিং ভ্যালু বলে এই যেগুলা ট্রু এসেছে। ওকে, আমরা চাইলে এটা এই যে সাম অ্যাক্সিস 1 অ্যাক্সিস 0 এইভাবে আমরা এনি অথবা অল মেথড কল করে দেখতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছি যে সবগুলোই ট্রু আসছে কিন্তু এইটাতে ফলস আসছে, মানে এখানে মিসিং ইনফরমেশান আছে। ওকে, এখন ডেটা ভিজুয়ালাইজেশন যেহেতু আমরা শিখি নাই, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা পার্ট এসে গেছে বলে আমি একটা প্লট আমরা এখানে দেখব। সেই প্লটটার নাম হচ্ছে হিট ম্যাপ। এটা দিয়ে আমরা খুব সহজে একটা ডেটা সেটে, এন্টার ডেটা সেটে কেমন মিসিং ভ্যালু আছে তার একটা চিত্র দেখতে পাবো। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা পাইথনের দুইটা লাইব্রেরি ব্যবহার করি, একটা সিবর্ন আর একটা ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব একটা লাইব্রেরি বা প্যাকেজ, এই প্যাকেজের আন্ডারে আবার অনেকগুলো প্যাকেজ আছে বা প্যাকেজ থাকে, এরকম যেমন সাইকিট লার্নের আন্ডারে অনেকগুলো সাব প্যাকেজ থাকে, তেমনি এই পাইপ্লটটা হচ্ছে একটা সাব প্যাকেজ। তো আমরা যখন এই সাব প্যাকেজে
মানে অ্যাক্সেস করব তখন হচ্ছে মেইন প্যাকেজের পরে ডট দিয়ে সাব প্যাকেজটা লিখতে হয়। তো ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি, ঠিক আছে। আর সিবর্নটা আমরা ইম্পোর্ট করব অ্যাজ এসএনএস। ফার্স্টে আমি পিএলটি ডট ফিগার এই ফিগার এই ফাংশনটার মধ্যে আমরা ফিগার সাইজটা পাস করেছি। ফিগার সাইজ হবে একটা টাপল, ফিক্স সাইজ মানে ফিগার সাইজ ইজ ইকুয়াল 12/8, ঠিক আছে। তো আমি এইখানে একটা মানে হিট ম্যাপ করতে চাচ্ছি, এসএনএস ডট হিট ম্যাপ ডিএফ ডট নট না, মানে আমাদের এই যে নট না যে ফাংশনটা আছে নট এনএ, ওকে, নট এনএ এই ফাংশনটা আমি যখন এখানে করলাম তখন আমাদের এটা একটা হিট ম্যাপ জেনারেট করবে। এই যে হিট ম্যাপ জেনারেট করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে প্রভিন্স অর স্টেট এই কলাম জুড়ে অনেক মিসিং ভ্যালু আছে, কিন্তু অন্য কোনো কলামে মিসিং ভ্যালু নাই। এটা আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ভিজুয়ালাইজেশন টেকনিকের এই একটা সুবিধা। এরপরে আমরা যদি এই যে স্টেট, আমরা এখানে গতদিন দেখেছিলাম ভ্যালু কাউন্টস কীভাবে কাজ করে, আমরা কিভাবে ড্রপ না এটা মানে কাজ করতে পারি, ড্রপ এনে এটা নিয়ে কীভাবে কাজ করতে পারি, হ্যাঁ। তারপরে এই যে নট এনে এটা আমরা কিভাবে ইউজ করি গতদিন আমরা দেখেছিলাম। যেমন এটা যখন আমি করলাম এই যে ড্রপ এনে ইকুয়াল ফলস এখানে দেখাচ্ছে আননোন, তারপরে এই যে কতগুলো ভ্যালু এখানে আছে সেটা দেখাচ্ছে আমাদের এখানে ড্রপ এনে ইকুয়াল ফলস দেওয়া হয়েছে। আমরা এখানে ড্রপ এনে এই প্যারামিটারটা পাস করেছি, ওকে। আচ্ছা, এইবার আসি আমরা এইখানে এই যে টু রিপ্লেস মিসিং ভ্যালু মানে টু রিপ্লেস মিসিং ডেটা, অর্থাৎ যেখানে এনপি ডট এনএএন আছে সেখানে আমরা মিসিং ডেটা হিসাবে দেখাতে চাচ্ছি। এটা আপনারা মানে ডেটা সেটে অ্যাপ্লাই করলে আরও এক্সপ্লোর করলে বুঝতে পারবেন যে আমরা অনেক সময় আছে। এখানে আমি কি করেছি, এই যে স্টেট এই কলামটার উপরে এনএএন এটার পরিবর্তে মিসিং ডেটা এই কথাটা জাস্ট মানে দেখাবে, সেটার জন্য আমি এখানে টু রিপ্লেস দিয়ে ভ্যালুটা দিয়েছি এনপি ডট এনএএন। এরপরে আমরা টাইটানিক ডেটা সেটটা দেখে এখানে আমরা একটা কিছু করব যে ইজ নাল একটু আগে আমরা দেখে আসছি যে এটা মূলত আমাদের মিসিং ভ্যালু ডিটেক্ট করবে এবং আমি এখানে দেখতে পাবো যে আমার কতগুলো মিসিং ভ্যালু আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এস কলামে 177টা মিসিং ভ্যালু আছে, এমবার্কটা আছে 2টা এবং ডেক এখানে আছে 688টা, হ্যাঁ। তো সেমভাবে যে এজের এখানে যেখানে এনএএন আছে সেটা আমি মিসিং ডেটা এই কথাটা দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি, রিপ্লেস করেছি আর কি। আচ্ছা, এরপরে এই যে আবার যদি আমি এটা সাম করে দেখতে চাই তাহলে এখানে দেখলাম যে এজ এই কলামে 177টা মিসিং ভ্যালু আছে আর বাদবাকি এই যে ডেক এমবার্ক এখানে আছে। আমরা চাইলে এখানে সেমভাবে এই হিট ম্যাপ দিয়ে দেখতে পারি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এজ, ডেক, হ্যাঁ। এখানে সবচেয়ে মিসিং ভ্যালু বেশি আছে ডেক এই কলামটাতে, এমবার্কটা আছে মাত্র 2টা, এই যে, হ্যাঁ। এখানে ফিক্স সাইজ ফার্স্টে পাস করেছি, তারপরে হিট ম্যাপ, এরপরে পিএলটি ডট শো মানে প্লটটা আমাদেরকে শো করবে। আমরা ইন ডিটেলে দেখব ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক ইনশাআল্লাহ। এরপরে এই যে অ্যাক্সিস বরাবর যদি আমরা সামটা দেখতে চাই, জাস্ট অ্যাক্সিস বরাবর আমি এটা করেছি। এখন এইটা হচ্ছে কিভাবে আমরা মিসিং ভ্যালু ডিটেক্ট করলাম, কিন্তু মিসিং ভ্যালু ডিটেক্ট হওয়ার পরে 2টা কাজ আছে। একটাকে বলা হচ্ছে রিমুভাল, মানে হচ্ছে আমরা রিমুভ করে দিতে পারি মিসিং ভ্যালু। আর একটা কাজ হচ্ছে ইমপিউটেশন, মানে হচ্ছে ধরেন এজ কলাম 177টা হচ্ছে কি আছে মিসিং ভ্যালু, আমরা এখন এজের হয় অ্যাভারেজ অথবা মিডিয়ান দিয়ে বাদবাকি যে মিসিং কলামগুলো আছে সেটা পূর্ণ করে দিতে পারি। আমরা একটু পরে দেখছি। প্রথমে আমরা রিমুভিং মিসিং ভ্যালু উইথ ড্রপ না বা ড্রপ এনে এই ফাংশনটা দিয়ে কিভাবে আমরা করতে পারি, রিমুভ করে দিতে পারি, হ্যাঁ, ড্রপ এন এই ফাংশনটা দিয়ে। তো আমরা এখানে জাস্ট আমি আগের কাজগুলোই করছি, এই জন্য আমি চলে যাচ্ছি। আচ্ছা, ফার্স্টে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রপ এনে, আচ্ছা, এনি মেথড, অল মেথড এগুলো কিভাবে কাজ করে আমরা নিশ্চয়ই দেখেছি গতদিন। জাস্ট আমি এই যে ড্রপ এনে এটার মধ্যে অ্যাক্সিস ইকুয়াল 0 মানে রো ওয়াইজ
হাউ মানে কিভাবে এটা আমাদেরকে শো করবে এনি মেথডটার উপর বেস করে। এই জন্য এখানে আমার রিটার্ন করেছে এত সংখ্যক রো অ্যান্ড কলাম। ওকে, সেমভাবে আমরা এটাতে আমরা যদি ইয়ে করতে চাই, অ্যাকচুয়ালি ওকে ওকে এইখানে অ্যাকচুয়ালি এই যে আমরা জাস্ট শেপটা চেক করছি, এই যে শেপ, এই যে মানে এটা আমরা কলাম বড় মানে কলাম ওয়াইজ দেখতে পারি যে আপনার মিসিং ভ্যালু কেমন আছে, রো ওয়াইজও দেখতে পারি যে কতগুলো আছে এবং তাদের শেপটা দেখতে পারি। ঠিক আছে, সেটাই এখানে দেখেছি। ড্রপ, আমি এটা একটু ভুল বলেছি। ইজ এনে এটা দিয়ে হচ্ছে আমরা ডিটেক্ট করি ইজ এনে বা ইজ নাল, হ্যাঁ। আর হচ্ছে ড্রপ এনে এটা দ্বারা হচ্ছে আমরা রিমুভ করব। এই যে হ্যাঁ, এটা রিমুভ করার পর এখানে ফার্স্টে আমরা খেয়াল করি এখানে শেপ ছিল কত, এই যে এত, এইটা হচ্ছে আমাদের শেপ, রাইট। তো আমি যখনই এটা ড্রপ এনে দিলাম তার মানে আমাদের সব মিসিং ভ্যালু চলে গেছে। এখন আমি এটা আপনাদের জাস্ট এই যে ডিএফ ডট ইজ নাল ডট সাম এটা যদি এখন দেখি আমরা, তাহলে দেখবো মিসিং ভ্যালু নাই। আচ্ছা, হ্যাঁ, মিসিং ভ্যালু এখানে দেখাচ্ছে, কারণ কি জানেন? কারণ আমি তো এখানে ইন প্লেস ট্রু দিই নাই। এই যে ড্রপ এনে আমি যদি এখানে ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু দিয়ে দিতাম, শেপ কেন এখানে, তাহলে এইবার দেখেন আমাদের এখানে কোনো মিসিং ভ্যালু নাই। আমাদের এই ড্রপ এনে ফাংশনটা যেটা করে, যত মানে আমাদের ডেটা সেটে যতগুলা ইয়ে থাকবে মানে মিসিং ইনফরমেশন বা মিসিং ভ্যালু সবগুলাকে রিমুভ করে দিবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে হ্যাঁ, এই যে ড্রপ করার পরে মূলত আমরা শেপটা চেক করতেছি যে মিসিং ভ্যালু থাকলে শেপটা কেমন ছিল আর মিসিং ভ্যালু রিমুভ করার পরে শেপটা কেমন হলো। ওকে, হ্যাঁ হ্যাঁ, রোতে সেই রোটাকে আপনি মানে সেই রো থেকে রিমুভ করে দিচ্ছেন। হ্যাঁ, এটা কি বোঝা গেছে মোটামুটি এটুকু? এই যে ওকে, আচ্ছা, আর এই যে এনি অ্যান্ড অল এই মেথডটা তো এই আমরা গতদিন আলোচনা করেছিলাম, রাইট? যে এনি এবং অল এটা কি করে, তাই না? এটার কাজ কি? রিটার্ন হোয়েদার এনি এলিমেন্ট ইজ ট্রু, তাই না? আর অলের কাজ কি? মানে এনি যেটা করবে সেটা হচ্ছে যে আপনার একটা সিকোয়েন্সের মধ্যে যে কোনো একটা ট্রু হলে সেটা ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, আর অল সেটা না। আমরা গতদিন বলেছিলাম না যে আমরা অ্যান্ড এবং অর এই দুইটা চিন্তা করতে পারি। অ্যান্ডের কাজ কি? দুইটা কন্ডিশন ট্রু হলে তবেই সে কন্ডিশন মানে পুরো কন্ডিশনটা ট্রু হবে, মানে স্টেটমেন্টটা। আর যদি অর অর বলি তাহলে যে কোনো একটা ট্রু হলে পুরো মানে স্টেটমেন্টটা সত্য, ঠিক না? এইটাকে আপনারা বুঝছেন? যেমন অল এটা কি করে? রিটার্ন হোয়েদার অল এলিমেন্টস আর ট্রু পটেনশিয়ালি ওভার অ্যান্ড এক্সিস, যেটা আমরা একটু আগে দেখলাম যে এক্সিস 1 অ্যান্ড এক্সিস 0। এই যে এখানে দেখেন অল ট্রু, এ কারণে আউটপুটটা ট্রু। যদি এর মধ্যে কোনো একটা ফলস থাকে তাহলে সেটা ফলস রিটার্ন করবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি চাই স্পেসিফিক কোনো কলাম থেকে কলাম ব্যবহার করে সেই কলামের মানে যতগুলো রো মানে রোতে মিসিং ইনফরমেশান আছে সেটা আমি রিমুভ করে দিব, সেটাও পারি। যেমন এখানে ড্রপ এনে এক্সিস ইজ ইকুয়াল 0 সাবসেট, মানে আমি এখানে ধরেন আমাদের কাছে অনেকগুলো কলাম আছে, সব কলাম আমার কাছে প্রয়োজনীয় না। তো এখানে আমি কনফার্ম ডেটস রিকভার্ড এই কলামগুলো ধরেন আমার কাছে প্রয়োজনীয়। আমি এই কলামগুলোর মধ্যে যে ইয়া আছে মিসিং ইনফরমেশান আছে সেটা আমি রিমুভ করে দিতে চাই। এনি
এই যে এনি মানে হচ্ছে যে আমরা জানি যে যে কোনোটা মানে ট্রু হলে সেটা ট্রু হবে। এরপর আমরা শেপটা চেক করতে পারি। এই যে এটার কাজ হচ্ছে যে এই কলামগুলোতে যতগুলো মিসিং ইনফরমেশন আছে সবগুলা রিমুভ করে দিবে। ওকে, আচ্ছা এখন আমরা রিমুভাল শিখলাম, কিন্তু আমাদের রিমুভ করলে তো হবে না। মানে অনেক সময় আছে আমাদের ইমপিউটেশন করতে হবে, মানে হচ্ছে ফিল করতে হবে। সেক্ষেত্রে আমরা ফিল এনে এই ফাংশনটা দিয়ে, যেমন আমরা এখানে এই টাইটানিক ডেটা সেটে আমরা দেখেছিলাম যে এজ, এখানে দেখেন এজ মিনিমাম এজ কত আছে 29। এটাকে আমরা এই যে রাউন্ড করে নিতে পারি, মানে হচ্ছে এক ঘর দেখাবে, রাউন্ড ফাংশনের মধ্যে পাস করেছি আর কি। এটা খুবই সিম্পল। তো আমি এটা মানে ওই পুরো কলাম জুড়ে এই যে 29.7 এটা বসিয়ে দিতে চাই। তাহলে কি করব, এই ফিল এনে ফাংশনটা ইউজ করব। টাইটানিক এটা আমাদের ডেটা ফ্রেম নেম, তারপরে এজ আমি কোন কলামে এটা অ্যাপ্লাই করতে চাই, ফিল এনে আমি এই ফাংশনটা ইয়ে করলাম। এখন আমি ফিল এনের মধ্যে দুইটা প্যারামিটার পাস করব। একটা হচ্ছে এই যে মিন হচ্ছে আমার ওই কলামটা এই অ্যাভারেজ দ্বারা পূর্ণ হবে। দেন ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু, মানে হচ্ছে আমরা এখানে পরিবর্তনটা করতে চাই। এবার যদি আমরা দেখি, একটু খেয়াল করি যে টাইটানিক ডট ইজ নাল ডট সাম, এই যে এখানে দেখেন আমাদের এজ, এখানে কিন্তু কোনো মিসিং ইনফরমেশান নাই, কিন্তু বাকি দুইটাতে আছে, কারণ এজটাকে আমরা ইম্পিউট করে ফেলেছি হ্যাঁ অ্যাভারেজ দ্বারা। তো আমরা যেহেতু জানি যে অ্যাভারেজ সেন্সিটিভ টু আউটলায়ার্স, সামটাইমস আমাদেরকে মিডিয়ান দ্বারাও এই ফিল করতে হতে পারে। এই জন্য আমি এটা এখানে দুইটা টেকনিকই দেখাচ্ছি। এই যে জাস্ট আমি এখানে মিডিয়ানটা বের করব, তারপরে ফিল এনের মধ্যে মিডিয়ানটা পাস করে দেব এবং ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু। এখানে যদি আমি আবার ইনফো না দিয়ে ইজ নাল ডট সাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো মিসিং ইনফরমেশান নাই এজ কলামটাতে। এরপরে আসি কিভাবে আমরা মানে ডুপ্লিকেট রো ডিটেক্ট করব এবং ড্রপ করে দিব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ফর এক্সাম্পল ধরেন আপনি এই এজ কলামে মিডিয়ান না 2 এটা দ্বারা পুরো কলামকে মানে ইম্পিউট করতে চান, ঠিক আছে? তাহলে ওই যেখানে মিসিং ইনফরমেশান ছিল সেখানে এই যে আমরা যদি এটা অনেকগুলো ভ্যালু দেখি তাহলে আপনি বুঝতে পারবেন। যদি এখানে কোনো জায়গায় এখানে আমি কত দিয়েছি 2 না, তাহলে যেখানে মিসিং ছিল এজ কলামে সেখানে ওই 2 দ্বারা পূর্ণ হয়েছে, ঠিক আছে? এই যে 2 হ্যাঁ ভ্যালু দ্বারা পূর্ণ করতে পারবে না। ওকে, এরপরে আমরা কিভাবে ডুপ্লিকেট রো ডিটেক্ট করব, যেমন এখানে আমি অ্যালফাবেট এটা একটা সিরিজ ক্রিয়েট করেছি। এখানে দেখেন ডুপ্লিকেট আছে নিশ্চয়ই, এই যে জি 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 এগুলো কি ডুপ্লিকেট, তাই না? তো আমি আচ্ছা কিপ ফার্স্ট এটার আগে আমরা একটু ইয়ে করে আসি, সেটা হচ্ছে যে সরি প্রথমে আমরা এই যে এই ফাংশনটা কল করলাম অ্যালফাবেট ডুপ্লিকেটেড রো, মানে ডুপ্লিকেট কী কী আছে বা আমরা এখানে লক্ষ্য করি এটা একটা যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে একটা মানে বুলিয়ান ভ্যালু। ফার্স্টে ফলস, কারণ এ আসলে ডুপ্লিকেট না, বি না, সি হ্যাঁ এটা ডুপ্লিকেট, এই জন্য দেখেন এটা ট্রু আসছে। এরপরে আছে জি, এই যে প্রত্যেকটাই এখানে ট্রু আসছে।
এবং এটা ডেটা টাইপ বুলিয়ান। ওকে, আচ্ছা এখন আমরা আসি এই ডুপ্লিকেটটা নিয়ে আরও ডিটেলে আমাদের জানার ব্যাপার আছে, সেটা আমরা এখান থেকে একটু দেখি। ফার্স্টে খেয়াল করেন এই ডুপ্লিকেটেড এই ফাংশনটা রিটার্ন করে একটা বুলিয়ান সিরিজ ডিনোটিং ডুপ্লিকেট রোস কনসিডারিং সার্টেন কলাম ইজ অপশনাল, মানে আমরা চাইলে মানে কলাম পাস করতে পারি। এখন খেয়াল করেন ফার্স্ট মার্ক ডুপ্লিকেট অ্যাজ ট্রু এক্সেপ্ট ফর দ্য ফার্স্ট অকারেন্সেস। যদি আমরা কিপ ফার্স্ট এই আর্গুমেন্টটা পাস করি যে কিপ ফার্স্ট, আর যদি কিপ লাস্ট পাস করি তাহলে মার্ক ডুপ্লিকেট অ্যাজ ট্রু অ্যাকসেপ্ট ফর দ্য লাস্ট অকারেন্সেস। ঠিক আছে, তাহলে লাস্ট এবং ফার্স্ট এই দুইটার প্যারামিটারের কাজ কি সেটা আমরা এখান থেকে দেখলাম। ওকে, আবারও বলছি মার্ক ডুপ্লিকেট অ্যাজ ট্রু এক্সেপ্ট ফর দ্য ফার্স্ট অকারেন্সেস, আর লাস্টের কাজ হবে মার্ক ডুপ্লিকেট অ্যাজ ট্রু এক্সেপ্ট ফর দ্য লাস্ট অকারেন্সেস। ওকে, যেটা আমরা এখান থেকে যদি ফার্স্ট এটা করি, এটা দেখতে পাচ্ছি আমরা এখন। সেম কাজটা যদি আমরা লাস্ট দিই, এই যে লাস্টের এটা ছিল আমাদের এখানে কিন্তু ট্রু, কিন্তু এটা রিটার্ন করেছে কি ফলস। ওকে, আর এই ডুপ্লিকেটেড এটা তো বাই ডিফল্ট ফলস ছিল, কি ফার্স্ট এটা ফলস ছিল, আমাদের এখানে কি রিটার্ন করার কথা মার্ক ডুপ্লিকেটেড অ্যাজ ট্রু এক্সেপ্ট ফর ফার্স্ট অকারেন্সেস। ওকে, তাহলে আমরা এখান থেকে কিভাবে ফার্স্ট অ্যান্ড লাস্ট এইটা করতে পারি সেটা দেখলাম। এখন আমরা এটা তো বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে, কিন্তু এটা যদি আমরা করতে চাই ডেটা ফ্রেম আকারে, তাহলে এই যে আমাদেরকে অ্যালফাবেট, ঠিক আছে, স্কোয়ার ব্র্যাকেট এটার মধ্যে এই জাস্ট এখানে উপরে যে কাজটা করেছি সেটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের ডুপ্লিকেটেড রো। কি সি জি জি। আচ্ছা, আমরা যদি চাই যে এই ডুপ্লিকেটকে আমরা রিমুভ করে দিব, যেমন আমি এখানে একটা ডেটা সেট দেখছি যে ডুপ্লিকেটেড সাম, এখানে দেখেন ডুপ্লিকেট আছে হচ্ছে 107টা। তো যদি আমি এটা মানে 107টা আছে, তো আমি ডুপ্লিকেটেড কোনগুলো আছে সেটা দেখতে চাই, তাহলে ডিএফ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এটা এই যে এইগুলো হচ্ছে আমাদের ডুপ্লিকেটেড রো, এই যে এইগুলো হচ্ছে আমাদের, ওকে এইগুলো। তো আমি ধরেন এইগুলা ড্রপ করতে চাই, ড্রপ মানে হচ্ছে এটা রিমুভ করে দিব। তো এটা যদি আমি এই যে ড্রপ ডুপ্লিকেটস এটা করি, তাহলে আমরা দেখব যে আসলে এটা রিমুভ হয়নি। আমরা এটা আবার নিয়ে এই সেম জিনিসটা এখানে একটু দেখি, তাহলে দেখব যে রিমুভ হয়নি, কারণ আমাদের এটা ইন প্লেস করে এই যে ইন প্লেস হয়নি। এই জন্য আমাকে এই ড্রপ ডুপ্লিকেটস এটার মাঝখানে এই যে ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু এটা পাস করতে হবে। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ডুপ্লিকেটেড ডট সাম 0, তার মানে আমাদের এখানে কোনো নয়। আচ্ছা, আমাদের এই পার্টটা লাগবে না। ওকে, আর এখানে আমরা ক্যাটাগরিক্যাল ডেটা কীভাবে ক্যাটাগরিতে কনভার্ট করতে হয় সেটা দেখিয়েছি, তারপরে আমি এটা দেখাচ্ছি। তাহলে এই যে ডুপ্লিকেট রো এবং কীভাবে আমরা ডিটেক্ট করি ডুপ্লিকেশন, আরেকটা হচ্ছে কীভাবে রিমুভ করি। এই পুরো নোটবুকটাতে আমরা যে যতটুকু আলোচনা করলাম এইখানে, আচ্ছা আমি এটাও দেখাই যে কীভাবে আমরা ক্যাটাগরি রিড এক্সেল, আমরা এইখানে লাং ক্যাপাসিটি এই ডেটাটা ইম্পোর্ট করব। ওকে, তো এখন দেখেন ডিসক্রাইব, কারণ এখানে অ্যাকচুয়ালি স্মোকস এই কথাটা নাই, স্মোক আছে। ডিসক্রাইব গতদিন আবরে ভাই প্রশ্ন করেছিলেন, সেদিন উত্তর করেছিলাম, আমি এই জন্য আজকে আর এক্সপ্লেন করছি না। এখানে যে কাউন্ট এবং টপ ফ্রিকোয়েন্সি এখানে আমাদের রিটার্ন করবে এবং ইউনিক ভ্যালুটা রিটার্ন করে। এটা আমরা যদি চাই এই জেন্ডারকে ক্যাটাগরি টাইপে মানে কনভার্ট করব, তাহলে সেটা কিন্তু আমরা করতে পারি। ডিএফ জেন্ডার এস টাইপ ক্যাটাগরি, জাস্ট কোটের মধ্যে ক্যাটাগরিটা লিখলে এটা আমাদের ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এটা স্মোকস হবে না, স্মোক হবে। হ্যাঁ, এখন যদি আমরা ডিএফ ডট ইনফো দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্মোক এই যে জেন্ডার ক্যাটাগরিতে পরিণত হয়েছে। ঠিক আছে,
ওকে, এটা হচ্ছে কিভাবে আমরা ক্যাটাগরিক্যাল ডেটা ক্যাটাগরিতে কনভার্ট করতে পারি। ওকে, এইটা হচ্ছে আমাদের ডেটা ক্লিনিং পার্টের প্রথম অংশ ছিল। সেকেন্ড পার্টে আমরা দেখব কিভাবে আউটলায়ার ডিটেক্ট করতে হয় এবং রিমুভ করতে হয়। এটা মানে খুবই সহজ। তো ফার্স্টে আমরা এখানে নামপাই এবং পান্ডাস দুইটা ইম্পোর্ট করলাম। তারপরে হচ্ছে এই যে হাইট ওয়েট ডেটা সেটটা আমি ইম্পোর্ট করছি। আমরা দুইভাবে, মানে যেটা বললাম আমি, তিনভাবে আমরা আউটলায়ার ডিটেক্ট করতে পারি অ্যান্ড রিমুভ করে ফেলতে পারি। আউটলায়ার ডিটেকশন অ্যান্ড রিমুভাল ইউজিং আইকিউআর, মানে হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। গতদিন আমরা সব এই ব্যাপারগুলো থিওরিতে পড়েছি, আজকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। কিভাবে আমরা কোয়ান্টাইল বের করতে পারি? কোয়ান্টাইল, এখানে আমাদের কলামগুলো দেখি হাইট, ওয়েট, ইন্ডেক্স। তো আমি হাইটের কোয়ান্টাইলগুলো বের করতে চাই। তো ফার্স্ট কোয়ার্টাইল Q1, সেকেন্ড কোয়ার্টাইল Q2, থার্ড কোয়ার্টাইল Q3 ইকুয়াল df.height.quantile। ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে 25%, যেটা হবে 0.25। সেকেন্ড কোয়ার্টাইল মানে হচ্ছে 50%, যেটা হবে 0.5। আর থার্ড কোয়ার্টাইল হবে হচ্ছে অ্যাকচুয়ালি 0.75। আর পরবর্তীতে জাস্ট আমি কোয়ার্টাইলটা কি করেছি, প্রিন্ট করেছি, এই যে। তাইলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 25% মানুষের হাইট 156-র নিচে, 50% মানুষের হাইট 170.5-এর নিচে, 75% মানুষের হাইট 184.0 এর নিচে। এখন আমরা যদি এটা রেঞ্জ বের করি, রেঞ্জ, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে এটার রেঞ্জ হবে কত, df.height height.max মাইনাস df.height। আমরা সূত্র জানি নিশ্চয়ই। এখন যদি আমি জাস্ট আরটাকে প্রিন্ট করি, প্রিন্ট আর, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা, আচ্ছা এখানে আমাদের df. এখানে আমি মিনিমাম কল করিনি, এটা ভুল করেছে, মিনিমাম। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ হচ্ছে 59, বাট আমরা চাচ্ছি যে আইকিউআর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের মাধ্যমে এটা রিমুভ করবো। তাহলে আইকিউআর বের করতে হয় Q3 মাইনাস Q1। এই যে এখানে আমরা অলরেডি বের করেছি Q1, Q2, Q3। তাহলে আইকিউআর হবে হচ্ছে Q3 মাইনাস Q1। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে 28। আমরা আউটলায়ার ডিটেকশনের সূত্র পড়েছিলাম একটা রেঞ্জের মধ্যে, যে Q1 মাইনাস 1.5 ইন্টু আইকিউআর কমা Q3 প্লাস 1.5 ইন্টু আইকিউআর। তো এই প্রথম পার্টটাকে বলে হচ্ছে লোয়ার লিমিট, আর সেকেন্ড পার্টটাকে বলে আমরা আপার লিমিট। অর্থাৎ সূত্রটা ছিল এরকম, খেয়াল করি আমরা একটু। সূত্রটা ছিল এরকম, Q1 মাইনাস 1.5 ইন্টু আইকিউআর, এইটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। আপার লিমিট ছিল Q3 প্লাস 1.5 ইন্টু আইকিউআর, এটা হচ্ছে আমাদের আপার লিমিট। তাই এখান থেকে আমরা লোয়ার অ্যান্ড আপার লিমিট বের করে ফেললাম। তো আমরা যদি ডিটেক্ট করতে চাই যে আউটলায়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেঞ্জ কিন্তু এখানে আছে, এই যে এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের আউটলায়ার। আমি গতদিন বলেছিলাম যে এই সূত্র দিয়ে আমরা এই রেঞ্জের মধ্যে থাকলে ভ্যালুগুলো, সেটাকে আমরা আউটলায়ার বলবো না, বাইরে চলে গেলে সেটাকে আমরা বলবো আউটলায়ার। তার মানে আমি এখান থেকে বলতে পারি হাইট লেস দেন আপার, মানে আমাদের আপার লিমিট, অ্যান্ড মানে হচ্ছে আমি এটা দুইটা কন্ডিশনই সত্য হতে হবে, অ্যান্ড হাইট গ্রেটার দেন লোয়ার। যদি আপার লিমিটের থেকে হাইট ছোট হয় এবং লোয়ার লিমিটের থেকে বড় হয়, যেগুলো হবে সেইগুলো অ্যাকচুয়ালি আমার আউটলায়ার হবে না। এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো আমাদের, এই যে হাইট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ভ্যালুগুলো আছে সেগুলো 114 থেকে 226-এর মধ্যে। ওকে, তো আচ্ছা এখানে আমরা একটু এটার উপরে আমার শেপটা দেখে আসি। df.shape কি ছিল, 500, রাইট। এখন আমরা এটার শেপ যদি দেখি, আমি এটার নতুন ডেটা ফ্রেম df new, এটার মধ্যে এটা স্টোর করেছি এই কন্ডিশনটা।
এখন যদি আমরা এখানে ডিএফ ডট শেপ কমা ডিএফ নিউ, তাহলে দেখেন এখানে কিন্তু আসলে আমাদের কোনো আউটলায়ার ছিলই না। আউটলায়ার অ্যাকচুয়ালি এই ডেটা সেটে নাই, এ কারণে আমাদের শেপের কোনো পরিবর্তন হয়নি। যদি আউটলায়ার মানে থাকতো তাহলে আমাদের এই ডিএফ নিউ এটা শেপের পরিবর্তন হতো। ঠিক আছে, এখানে আমাদের কোনো আউটলায়ার নাই। আমরা পরবর্তীতে যে ডেটা সেটটা দেখব, আবারও বলছি, এখানে এই কন্ডিশনটা মূলত আমাদের আউটলায়ার ডিটেক্ট অ্যান্ড রিমুভ করে। এই যে যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা জানি যে এই রেঞ্জের বাইরে যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে কি আউটলায়ার। তো আমি কন্ডিশনটা সেট করতে পারি তাহলে এইভাবে যে হাইট লেস দেন আপার অ্যান্ড হাইট গ্রেটার দেন লোয়ার যদি হয় তাহলে সেটা আমাদেরকে উইদাউট আউটলায়ার হবে, মানে আউটলায়ার নাই এর মধ্যে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে এই ডেটা সেটে আউটলায়ার নাই। ওকে, আচ্ছা এইটা আমরা এখানে একটু এক্সপেরিমেন্ট করি, সেটা হচ্ছে এই ডেটা সেটটা বাদ দিয়ে আমরা এখানে পালস রেট ডেটা সেটটা পড়ে দেখি যে আসলে আমাদের, তো পালস রেট হচ্ছে টেক্সট টাইপের ডেটা। পালস রেট বা পালস ডেটা, এখানে আমরা দেখতে পাচ্ছি হাইট আছে, তো এইটা আমরা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 160, 25 পার্সেন্টাইল, 173, 166, 173, 180। তো এখানে আমরা রেঞ্জটা দেখতে পাচ্ছি 55, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ 14। এখানে আমাদের লোয়ার কোয়ার্টাইল হচ্ছে মানে লোয়ার লিমিট 140 এবং আপার হচ্ছে 2। ওকে, আচ্ছা এটা শেপ হচ্ছে 108, 11। এই যে আমরা এটা আউটলায়ার করলাম, চেক করলাম এবং ডিটেক্ট অ্যান্ড রিমুভাল, এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একটা পরিবর্তন এসেছে। মানে এইটা হলো আমাদের মেইন ডেটা সেট ছিল, এই যে ডিএফ ডট শেপ মেইন ডেটা সেট ছিল, এইখানে আমাদের রো ছিল 108টা, এখানে হয়ে গেছে 107টা। তার মানে হচ্ছে আমাদের একটা রো এই যে এই কন্ডিশনের বাইরে আছে, সেইটা এখান থেকে ফিল্টার করা হয়েছে বা রিমুভ করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা এইটা হচ্ছে কিভাবে আমরা এই যে এই ফর্মুলাটা দ্বারা আউটলায়ার ডিটেক্ট অ্যান্ড রিমুভ করতে পারি। এরপরে হচ্ছে কিভাবে আমরা আউটলায়ার ডিটেক্ট করব ইউজিং পার্সেন্টাইল অ্যান্ড রিমুভ করব। তো পার্সেন্টাইল দেখেন আমরা একটা থ্রেশহোল্ড সেট করব, যেমন আমি এইখানে 95 পার্সেন্টাইল মানে ম্যাক্সিমাম থ্রেশহোল্ড সেট করেছি, ম্যাক্সিমাম। ওকে, এই যে ঠিক আছে, তাহলে ডিটেক্ট আউটলায়ার্স মানে এইটার বেশি মানে 189-এর বেশি ভ্যালুগুলো আমাদের আউটলায়ার হিসেবে কী হবে ডিটেক্টেড হবে। যেহেতু আমি এটা সিলেক্ট করেছি, আমার এখানে আমাদের যেটা করতে হবে পার্সেন্টাইল দিয়ে যখন আমরা আউটলায়ার ডিটেক্ট করব আমাদের এখানে একটা থ্রেশহোল্ড সেট করতে হবে। তো আমি সেই থ্রেশহোল্ডটা এখানে সেট করেছি 0.95 পার্সেন্টাইল, সরি 95 পার্সেন্টাইল, যেটাকে আমরা 0.5 লিখি। হ্যাঁ, তো এখানে আমরা ডিএফ হাইট জাস্ট গ্রেটার দেন ম্যাক্স থ্রেশহোল্ড যেটা, এটা আমি এখানে যদি করি, এই যে এই লাইনটুকু রান করলে আমাদের এখানে দেখাচ্ছে এইগুলা, আপনারা দেখেন এখানে আমাদের কত ছিল 189.64। এখানে হাইট যেগুলো আছে সবগুলাই এটা থেকে বড়, এই জন্য এটা আউটলায়ার হিসাবে ডিটেক্ট করেছে। ওকে, এখন এখানে আমরা মিনিমাম থ্রেশহোল্ড সেট করেছি। মিনিমাম কোনটা 157.35, এটা হচ্ছে আমাদের মিনিমাম থ্রেশহোল্ড। তো আমরা যদি আউটলায়ার ডিটেক্ট করতে চাই তাহলে এখানে জাস্ট হাইট লেস দেন মিন থ্রেশহোল্ড, এই যে এইগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মিনিমাম ভ্যালুর নিচে আছে, এই জন্য এটাকে আমরা আউটলায়ার হিসেবে ডিটেক্ট করছি। আমার থ্রেশহোল্ডের থেকে নিচে আছে এটা, এই জন্য এটা হচ্ছে আমাদের আউটলায়ার হিসেবে দেখাচ্ছে। এবার আমরা যদি এটা রিমুভ করতে চাই খুবই সিম্পল, আমরা একটু আগেও দেখেছি যে আমাদের যদি হাইটটা লেস দেন ম্যাক্সিমাম থ্রেশহোল্ড এবং গ্রেটার দেন মিনিমাম থ্রেশহোল্ড হয় তবেই আমাদের এই ডেটাটা আউটলায়ার মুক্ত হবে। এই জন্য আমি এখানে কন্ডিশনটা সেট করেছি ডিএফ হাইট লেস দেন ম্যাক্স থ্রেশহোল্ড অ্যান্ড ডিএফ হাইট গ্রেটার দেন মিন থ্রেশহোল্ড। তাহলে আমি এই পুরো কন্ডিশনটা মানে ফিল্টার করে যে রোগুলো থাকবে সেগুলা ডিএফ ক্লিন মানে উইদাউট আউটলায়ার, ঠিক আছে, আমাদের এই ডেটা ফ্রেমের মধ্যে স্টোর হবে। তো আমি এটা রান করলাম, এটা হচ্ছে আমাদের ক্লিন ডেটা ফ্রেম বা ডেটা সেট। এখন যদি আমরা শেপটা চেক করি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকচুয়াল রো ছিল 108, এখন আছে 96, তার মানে হচ্ছে আমাদের 12টা রো রিমুভ করা হয়েছে।
12টা রো আউটলায়ার হিসেবে ডিটেকশন হয়েছে এবং আমরা ওইটাকে রিমুভ করে দিয়েছি। এটা আমরা কোন পদ্ধতিতে করলাম? পার্সেন্টাইল ইউজ করে। এখন আমরা আরেকটা পদ্ধতি এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে সেমভাবে আমরা ওয়েটের ক্ষেত্রেও আমি জাস্ট দেখাইছি, নাথিং এলস, একই কথা। এই যে ওয়েটের ক্ষেত্রেও সেম, এখানে ওয়েটের ক্ষেত্রে 96, তার মানে আমাদের এখানে রো 8টা রো রিমুভ করা হয়েছে বা 8টা রোতে আউটলায়ার ছিল। এখন আমরা দেখতে চাই, আচ্ছা তাহলে আমরা পার্সেন্টাইল দিয়ে কীভাবে রিমুভ করতে হয় সেটা দেখলাম, মানে ডিটেক্ট অ্যান্ড রিমুভ। এরপরে আমরা এখানে একটা প্লট করব, ডিস্ট্রিবিউশন প্লট, যেটা সিবর্ন প্রোভাইড করে আমাদের। এই যে সিবর্ন এসএনএস ডট ডিস প্লট, আপনি যে কোনো একটা নিউমেরিক ভেরিয়েবল এই ডিস প্লটের মধ্যে পাস করলে আমাদেরকে একটা ডিস্ট্রিবিউশন দিবে। আমরা অবশ্যই নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে পরিচিত হয়েছি, তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা রাফলি বেল শেপড। হ্যাঁ, তো আমরা ডিস্ট্রিবিউশন নিয়ে আরও আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন যে পদ্ধতিতে এটা রিমুভ করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করে আমরা এটাকে মানে আউটলায়ার ডিটেক্ট করব অ্যান্ড রিমুভ করব। ঠিক আছে, তো এখন আমি এখানে অ্যাভারেজ হাইট ক্যালকুলেট করলাম 173.26, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10.12। তো আমি এখানে আপার লিমিট সিলেক্ট করছি। আমরা মানে মানে অনেক পদ্ধতি আছে, আমি এখানে আপার লিমিট হিসাবে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরছি। হ্যাঁ, আর আমরা নিশ্চয়ই জানি যে নর্মাল ডিস্ট্রিবিউশন যখন আমরা পড়ি এখানে এটা ছিল 0, এদিকে রাইট সাইডে হচ্ছে আমাদের যেহেতু নাম্বার লাইনের পজিটিভ দিক, এজন্য এদিকে ছিল হচ্ছে পজিটিভ মানে +1, এদিকে -1, তাহলে ওই মানে পুরোটুকুকে আমরা বলি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? তো আমি এখানে ব্যবহার করবো হচ্ছে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তার মানে হচ্ছে ফার্স্টে আমি আপার লিমিট হিসাবে ডিএফ হাইট মিন প্লাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে যেহেতু আমরা এখানে প্লাস নিয়েছি আর লোয়ার লিমিট আমাদের নিতে হবে তাহলে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো আমি এটা যদি আপার লিমিট দেখি তাহলে আমাদের আপার লিমিটে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করে 203.63, এটা হলো আপার লিমিট, আর লোয়ার লিমিট হয়েছে 142। তাহলে আমরা প্রথমে এটা ডিটেকশন করব। ডিটেক্ট মানে হলো যদি আমাদের এটার থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে মানে আউটলায়ার হবে, অথবা যদি এটার থেকে ছোট হয় তাহলে সেটা আউটলায়ার হবে। সেই কাজটা আমি এখানে করেছি, ডিএফ হাইট গ্রেটার দেন আপার লিমিট অর ডিএফ লেস দেন হাইট লোয়ার লিমিট। এটা যদি আমি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা মাত্র রো এখানে আমাদের এই কন্ডিশনের ব্যত্যয় ঘটেছে, একটা মাত্র রো। হ্যাঁ, এই যে হাইট এটা হচ্ছে 142-এর ছোট, ইভেন এটারও ছোট। হ্যাঁ, অর্থাৎ আমি এখানে কন্ডিশনটা দিয়েছিলাম এরকম, যদি আমাদের এই যে ভ্যালুটা আছে এটার থেকে বড় হয় অর এটার থেকে ছোট হয় তাহলে সেটা আমাকে আউটলায়ার হিসাবে ডিটেক্ট করে দাও। তাহলে এখন আমরা এটাকে রিমুভ করতে চাই, তাহলে এখানে যে কন্ডিশনটা আছে তার রিভার্স কন্ডিশন আমাদের সেট করতে হবে। তার মানে কি, হাইট লেস দেন আপার লিমিট, অর্থাৎ আপার লিমিটের ছোট হলে এবং লোয়ার লিমিটের বড় হলে সেটা আমাদেরকে উইদাউট আউটলায়ার ডেটা ফ্রেম হবে। এই যে এখন যে ডেটা ফ্রেমটা আমরা পেলাম এটা হচ্ছে উইদাউট আউটলায়ার্স। তো এখানে আমরা শেপটা যদি চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 108.107, মানে হচ্ছে আমাদের 108টা রো ছিল, এখন আছে 107টা, তার মানে অনলি একটা রো আমাদেরকে মানে আমাদের রিমুভ হয়েছে এখান থেকে, অনলি একটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড অনেকে মানে 3 স্ট্যান্ডার্ড মানে আমি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি ইউজ করি, অনেকে 4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ব্যবহার করে আউটলায়ার ডিটেক্ট অ্যান্ড রিমুভ করার জন্য। তো এটা হচ্ছে আমরা দুইটা লিমিট সেট করেছি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করে। তারপরে এখান থেকে আমরা কিভাবে ডিটেক্ট করতে হয় এবং কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখলাম। এরপরে আমরা জি স্কোর শিখেছিলাম। জি স্কোর মানে কি, এক্স মাইনাস
মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তো আমি এই ডেটা সেটে একটা বের করব, মানে কলাম ক্রিয়েট করব, যেটা নাম হবে জি স্কোর। এই যে দেখেন জি স্কোর, এই জি স্কোর এই কলামটা আমি ক্রিয়েট করব। তাহলে এই জি স্কোরটা কীভাবে ক্যালকুলেট করব? খুবই সিম্পল, ডিএফ ডট হাইট, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের এক্স, মাইনাস ডিএফ ডট হাইট মিন, এটা হলো মিউ, ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে ডিএফ ডট হাইট ডট এসটিডি, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এখন আমরা যদি এটা করি, তাহলে এই যে জেড স্কোরটা আমরা পেলাম, এইটা মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ এই যে এইটা হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই জি স্কোরটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারবো। যে এখানে দেখেন আমি উপরে যেটা করেছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে আমরা ব্যবহার করেছি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেমভাবে আমি এখানে এই যে জি স্কোর লেস দেন -3 মানে হচ্ছে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর গ্রেটার দেন 3, আমরা জানি এটা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে প্লাস অ্যান্ড মাইনাস থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। ওকে, এই যে এটা হলো আপার লিমিট। যদি জি স্কোরটা লেস দেন -3 অর গ্রেটার দেন 3 হয়, তাহলে সেইগুলো হচ্ছে আমাদের আউটলায়ার হিসেবে দেখাবে। তো আমরা আসলে এই ডেটা সেটে কোনো আউটলায়ার আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আমরা যদি এখানে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করতাম, তাহলে কি হতো সেটা একটু দেখি আমরা। সাধারণত 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করলেও আমাদের এখানে কোনো আউটলায়ার শো করছে না। ঠিক আছে, তার মানে আমাদের এই ডেটা সেটে আউটলায়ার নাই। তো যদি থাকতো তাহলে আমরা রিমুভ করতাম কিভাবে? এই যে জি স্কোর, এটা রিভার্স কন্ডিশন আমরা সেট করতাম, যে যদি জি স্কোর মানে এখানে আমরা লোয়ার লিমিটের থেকে যদি বড় হয় এবং আপার লিমিটের থেকে যদি ছোট হয়, তাহলে সেটা আমাদেরকে, এই যে এটা হচ্ছে আমাদের ক্লিন ডেটা ফ্রেম, অ্যাকচুয়ালি শূন্য, তার মানে এখানে আমাদের কোনো আউটলায়ার এই ডেটা ফ্রেমে বা এই ডেটা সেটে কোনো আউটলায়ার নাই। এইভাবে আমরা ডেটা সেটে আউটলায়ার ডিটেকশন অ্যান্ড রিমুভাল এই প্রসেসটা এখানে ব্যবহার করতে পারি। এখানে যে মেথডগুলো আমরা ব্যবহার করলাম, প্রথমটা হচ্ছে আইকিউআর, পরেরটা হচ্ছে পার্সেন্টাইল, তারপরটা ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরটা আমরা ব্যবহার করেছি জি স্কোর। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট ডেটা ক্লিনিং।